আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সেই কথাই বলতে চাই। এখন হিন্দুত্ববাদ বা ভারতীয় যে আগ্রাসন সেটি নিয়ে অনেক কথা আছে এবং আপনারা জানেন যে আপনি ছোট করে বলবেন হিন্দুত্ববাদ বলতে এখানে আসলে আপনি কি বোঝাতে হিন্দুত্ববাদ চাচ্ছেন? বলতে ভারতীয় যে আগ্রাসনবাদ এবং ভারতের যে নব্য ঔপনিবেশিক চরিত্র, সেই চরিত্রের একটা বিশেষণ এটি যে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ মানে এটি কিন্তু হিন্দুদের প্রতিনিধি তেমন নয়, এর মধ্যে ব্রাহ্মণ্যবাদ যুক্ত আছে, এর মধ্যে এলিটিজম বা উত্তর ভারতীয় যে সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা বাংলায়, সেটি অনেক আগে থেকে হয়েছে। এটি একটি ঐতিহাসিক ডিবেট, আমি সেদিকে যাব না। তার প্রচেষ্টা আছে, সেই জায়গা থেকে আমি বলেছি যে হিন্দুত্ববাদ রুখে দাও। এখন এটার যে উদ্ভব 1963 সালে, আমি যদি খুব ভুল না করে থাকি, এই ইসকনের যাত্রা শুরু, এবং ইসকনের যিনি যাত্রা শুরু করেছেন তাকে কিন্তু এই ইসকন প্রতিষ্ঠার পরপরই ভারত থেকে তাকে নিষিদ্ধ করা হয়। ভারতের যারা ধর্মগুরুরা আছেন তারা কিন্তু তাকে নিষিদ্ধ করেন এই কারণে যে এর মধ্যে জায়ানবাদী যে বীজ এবং দর্শন এর মধ্যে লুকায়িত আছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আলটিমেটলি এটি কিন্তু একটি ভারতীয় আগ্রাসনবাদ বা ভারতীয় যে ঔপনিবেশিক যে চরিত্র, সেই চরিত্র আসলে ধারণ করে বিধায় আমি আসলে সেটিকে সামগ্রিকভাবে হিন্দুত্ববাদ রুখে দাও এই স্লোগানটি দিয়েছি এবং দিয়ে যাব। আচ্ছা, আর নিষিদ্ধ করার যে বিষয়টি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনারা নিষিদ্ধ করার কথা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সে সময় নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসলে কি হবে? সরকার সেটা কিভাবে করবে? আপনার মানে আপনাদের পক্ষ থেকে কি ধরনের? দেখুন না, যেভাবে প্রকাশে সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এটি তো ফুটেজ সবার সামনে আছে, এবং এটি এজন্য নয় যে একটি ঘটনা ঘটেছে, এটি এজন্য যে তারা এর আগেও ঘটনা ঘটিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম একটি প্রভাবশালী ঘটনা এবং জনমনে দাগ কাটা একটি ঘটনা, সেটি হলো আবরার ফাহাদের হত্যাকাণ্ড। সেখানেও কিন্তু একজন ইসকন সদস্য সে যুক্ত ছিল এবং তাদের হাত আসলে কত বড় তার প্রমাণ সে কিন্তু সেই দোষ থেকে বা সেই অভিযোগ থেকে কিন্তু মুক্তি পেয়েছে, বিচারিক প্রক্রিয়াতেই মুক্তি পেয়েছে। তো আসলে ইসকন যে আসলে বাংলাদেশের যে প্রচলিত সিস্টেম আছে সেই সিস্টেমের ভেতরে প্রভাব খাটাতে সক্ষম, এটি তারা অনেক আগেই প্রমাণ করেছে। এবং বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে তারা একটি ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসকনের যে উগ্রবাদী ঘটনা তারা কিন্তু ঘটিয়েছে। এবং তাদের একটি কমন দর্শন হলো যারা দলিত সম্প্রদায় বা হিন্দু বা সনাতন ধর্মের যারা একটু নিচু বর্ণের, তাদের ভাষায় নিচু বর্ণের যারা আছে তাদেরকে কিন্তু তারা সমর্থন করে না বা তাদের যে অধিকার সেটি নিয়ে কিন্তু তারা কথা বলে না। আচ্ছা, তারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়, যেটি উত্তর ভারতের সংস্কৃতি, সেটি বাংলার উপর চাপাতে চায়। সেই কারণে এই হিন্দুত্ববাদের সাথে আমাদের লড়াই। আমরা এটিকে দেখি একটি আগ্রাসনবাদ বা একটি ঔপনিবেশিক চরিত্র হিসেবে। আমাদের অবশ্যই কৌশলী হওয়া উচিত এবং আমরা সেই অবস্থানেও আছি। আমরা আসলে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য কিংবা মানুষকে কোনোভাবে প্রভাবিত করতে পারে এবং তাদের যে ঐক্য সেটি বিনষ্ট করতে পারে সে ধরনের কোনো বক্তব্য আমরা কখনো দেইনি এবং দেবও না। তবে আমরা চাই ছাত্র সমাজ রাজপথে প্রয়োজনে যেভাবে ছিল ইতপূর্বে এখনও তারা রাজপথে থাকবে, কারণ ছাত্র সমাজ যখন আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা রুটিন লাইফে ফেরত গিয়েছে, কিন্তু দেশমাতৃকার রক্ষার জন্য তাদেরকে প্রয়োজনে রাস্তায় নামতে হবে। এজন্য যে অনেকে এই বিষয়কে মিস ইন্টারপ্রেট করতে পারেন যে ছাত্র সমাজ কেন বারবার রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা এটি। আপনি যদি পুলিশের কাছে কোনো বিষয়ে সরাসরি হেল্প চান, তারা কিন্তু কুইক রেসপন্স করছে না। আমরা যাত্রাবাড়ির ঘটনা দেখেছি, এটি তার প্রমাণ। এটিতে আমি একটু পরে ব্যাখ্যা করব। এবং যেখানে এই ঘটনাটি ঘটলো, সাইফুল ভাইকে হত্যা করা হলো, সেখানে কিন্তু পুলিশ রেসপন্স করেনি, বিধায় এই ঘটনাটি ঘটেছে। কেন? সেখানে কি প্রশাসন ছিল না, পুলিশ ছিল না? তো ছাত্র সমাজ আসলে আমি বলবো যে বাংলাদেশের আর্মলেস আর্মি। দেখুন, প্রশাসনের কাছ থেকে আসলে আমরা তেমন প্রস্তুতি দেখতে পাইনি এবং সেই কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে এবং তারা পূর্বে ঘোষণা করেই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো প্রশাসন আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা নিষ্ক্রিয়, যতটুকু কুইক রেসপন্স করা দরকার ছিল আসলে তারা করছে না এবং তার ফলেই কিন্তু এই ঘটনাগুলো। সেই জন্য